প্রিয় ছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি মঞ্জুদি শুরু করছি তোমাদের ভূগোল ক্লাস। এই ক্লাসে প্রাকৃতিক ভূগোলের দুর্যোগ ও বিপর্যয় অধ্যায় থেকে ভূতাত্ত্বিক বিপর্যয় সমূহ যেমন ভূমিকম্প, সুনামি, অগ্ন্যুৎপাত, এগুলির মধ্যে ভূমিকম্প সম্পর্কে এখন আমি পড়াচ্ছি। ভূমিকম্প একটি ভূতাত্ত্বিক বিপর্যয়। ভূমিকম্পের সংজ্ঞা। ভূমিকম্প বলতে কি বোঝো? আকস্মিকভাবে ভূ অভ্যন্তরে সৃষ্ট কোনো কম্পন ভূপৃষ্ঠের কিছু অংশকে হঠাৎ ক্ষণিকের জন্য কাঁপুনি দিলে বা আন্দোলিত করলে তাকে ভূমিকম্প বলা হয়। এটি একরকম অন্তর্জাত শক্তি যা ভূপৃষ্ঠে বিপর্যয় সৃষ্টি করে। ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় রিক্টার স্কেলের সাহায্যে। এই রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 7-এর বেশি হলে ভূমিকম্পটি বিপর্যয়ে পরিণত হয়। ভূমিকম্পের উদাহরণ। এখানে আমি 3টি উল্লেখযোগ্য উদাহরণ একটু লিখে দিয়েছি, দেখো, যে ভূমিকম্পগুলো একটি বিপর্যয়। 2004 সালে আন্দামানে, 2011 সালে সিকিমে, 2015 সালে নেপালে ভূমিকম্প অনুভূত হয়। ভূমির প্রথম অনুভূত কম্পন। সর্বাপেক্ষা বেশি শক্তি নির্গমনে ভূমির প্রথম কেঁপে ওঠাকে প্রথম অনুভূত কম্পন বলা হয়। এই সর্বাপেক্ষা বেশি শক্তি নির্গমন কোথা থেকে হয়? ভূমিকম্পের কেন্দ্র থেকে, অর্থাৎ ভূগর্ভে যেখানে প্রথম কম্পনের সৃষ্টি হয় সেখান থেকে সর্বাপেক্ষা বেশি শক্তি নির্গমনে ভূমির প্রথম কেঁপে ওঠাকে বলা হয় প্রথম অনুভূত কম্পন। নেপালে 2015 সালে 25শে এপ্রিল যে কম্পনটি হয়েছিল সেটি ছিল প্রথম অনুভূত কম্পন। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 7.8। ভূমির পরবর্তী কম্পন। প্রথম ভূমি কেঁপে ওঠার পর কম শক্তি নির্গমনের জন্য পুনরায় ভূমি কেঁপে ওঠাকে বলা হয় পরবর্তী কম্পন। 2015 সালে 25শে এপ্রিল নেপালে যে প্রথম কম্পন অনুভূত হয় বা প্রথম অনুভূত কম্পন দেখা দেয়, তারপর থেকে 31শে মের মধ্যে নেপালে 200 বারেরও বেশি কম্পন অনুভূত হয়, যেগুলি ছিল পরবর্তী কম্পন। ভূমিকম্পের কারণ। প্রধানত প্রাকৃতিক কারণ ও অপ্রাকৃতিক বা মানবীয় কারণে, দুটি কারণে কিন্তু ভূমিকম্প হয়ে থাকে। প্রাকৃতিক কারণগুলো কি? দেখো, এখানে আমি আলোচনা করছি। প্রথম হচ্ছে পাত সঞ্চালন। অভিসারী পাত সীমান্ত দুটি পাতের মুখোমুখি প্রবল সংঘর্ষ হয়। অভিসারী পাত সীমান্তে দুটি পাতের যে মুখোমুখি সংঘর্ষ হয়, এই সংঘর্ষের ফলে বিধ্বংসী ভূমিকম্প হয়ে থাকে। অপসারী পাত সীমান্তে দুটি পাত বিপরীত দিকে সরে যাওয়ার ফলে চ্যুতিতল বরাবর ভূমিকম্প ঘটে। আবার নিরপেক্ষ পাত সীমান্তে দুটি পাত পরস্পরকে পাশ কাটিয়ে চলে যাওয়ার সময়ও কিন্তু ভূমিকম্প হয়ে থাকে। এই যে অপসারী পাত সীমানা, অভিসারী পাত সীমানা, নিরপেক্ষ পাত সীমানা, এগুলো কিন্তু তোমরা ক্লাস 8-এ পড়েছো যে পাত সীমানায় সাধারণত ভূমিকম্প ঘটে থাকে। স্থিতিস্থাপক প্রতিক্ষেপ। শিলায় টান পড়লে তা প্রসারিত হতে শুরু করে। প্রসারিত হতে হতে সহ্য সীমা অতিক্রম করলে শিলার ভেঙে চ্যুতি সৃষ্টি করে। চ্যুতি বলতে ফাটল। শিলায় চ্যুতি সৃষ্টি হয় এবং ভগ্ন শিলায়, ভেঙে যাওয়া শিলা দ্রুত নিজ স্থানে ফিরে আসার চেষ্টা করে। ফলে শিলায় প্রতিক্ষেপ ঘটে এবং চ্যুতি রেখা বরাবর শিলায় চাপের হ্রাস হয়। এই চাপের হ্রাস ঘটলে ভূমি কেঁপে ওঠে, তখন সেখানে প্রবল ভূমিকম্প দেখা দেয়। অগ্ন্যুৎপাত। অগ্ন্যুৎপাত কি? ভূগর্ভে, ভূ অভ্যন্তরের যে ম্যাগমা ও বাষ্প প্রবল ঊর্ধ্বমুখী চাপে উপরের দিকে উঠে আসে, অর্থাৎ ভূপৃষ্ঠে কোনো দুর্বল স্থান বা ফাটল থাকলে তার মধ্য দিয়ে ভূগর্ভের ম্যাগমা বাষ্প বেরিয়ে আসে। ফলে ভূগর্ভের ম্যাগমার গহ্বরে ধস নামে এবং প্রবল বিস্ফোরণ হয়। তার ফলেও
সাধারণত ভূমিকম্প হয়ে থাকে। তাহলে অগ্ন্যুৎপাতের ফলেও কিন্তু ভূমিকম্প ঘটে। ভূমিধস ও হিমানি সম্প্রপাত, প্রাকৃতিক কারণে ভূমিতে ধস নামলে বা উচ্চ পার্বত্য অঞ্চলে যে হিমবাহ থাকে সেই হিমবাহর কিছুটা অংশ খসে পড়লে বা হিমবাহ ধস নামলে সেটাকে হিমানি সম্প্রপাত বলছে। তাহলে ভূমিধস বা হিমানি সম্প্রপাতের ফলেও কিন্তু ভূমি কেঁপে ওঠে, যেটাকে ভূমিকম্পের সৃষ্টি করে। অপ্রাকৃতিক বা মানবীয় কারণ, অর্থাৎ মানুষের ক্রিয়াকলাপের ফলে যে ভূমিকম্পগুলি হয় সেই ক্রিয়াকলাপগুলি কী এবং কিভাবে সেই ক্রিয়াকলাপের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। বৃহদাকার কৃত্রিম জলাধার নির্মাণ এবং নদীতে অপরিকল্পিত বাঁধ নির্মাণের ফলে জলের নিম্নমুখী চাপ সৃষ্টি হয়। অর্থাৎ এই জলাধার নির্মাণ, বাঁধ নির্মাণের ফলে যে প্রচুর পরিমাণে জল ধরে রাখা হয় তার ফলে কিন্তু জলের নিম্নমুখী চাপ সৃষ্টি হয়, যার প্রভাবে সেখানে ভূমিকম্প হয়ে থাকে। পারমাণবিক বোমার পরীক্ষা নিরীক্ষা, ডিনামাইটের সাহায্যে পাহাড় ফাটানোর কারণে স্থানীয়ভাবে ভূমিকম্প সৃষ্টি হয়। এই পারমাণবিক বোমা বিস্ফোরণ, ডিনামাইটের সাহায্যে পাহাড় ফাটানো, এগুলির ফলে কিন্তু স্থানীয়ভাবে সেখানে ভূমি কেঁপে ওঠে, যেটা ভূমিকম্পের সৃষ্টি করে। খনিজ উত্তোলন, সুড়ঙ্গ নির্মাণ, পর্বতগাত্রে বৃক্ষছেদন ও রাস্তাঘাট নির্মাণ দ্বারা ভূমিধস হয়ে থাকে। এই ভূমিধসের প্রভাবেও কিন্তু ভূমিকম্প সৃষ্টি হয়। ভূমিকম্পের প্রভাবিত অঞ্চল, পৃথিবীর প্রভাবিত অঞ্চল নিয়ে আগে আলোচনা করছি। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা, হিমালয়, আল্পস, ভঙ্গিল পার্বত্য অঞ্চলে, জাপান, চীন, ফিলিপাইন্স, মায়ানমার, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, তুরস্ক, পেরু, চিলি, মেক্সিকোতে ভূমিকম্প বিপর্যয় দেখা যায়। অর্থাৎ এখানে যে ভূমিকম্পগুলি দেখা যায় সেগুলি কিন্তু বিপর্যয়ে পরিণত হয়। প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেখলা কি? প্রশান্ত মহাসাগরের উপকূলের একটা নির্দিষ্ট অঞ্চলে বা বলয়ে যেখানে পৃথিবীর সর্বাধিক আগ্নেয়গিরি রয়েছে সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা। আর হিমালয়, আল্পস, ভঙ্গিল পর্বত অঞ্চল, সেই ভঙ্গিল পার্বত্য অঞ্চল এবং এই প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলায় কিন্তু সর্বাধিক ভূমিকম্প হয়ে থাকে, যে ভূমিকম্পগুলো বিপর্যয়ে পরিণত হয়। এরপর ভারতের প্রভাবিত অঞ্চল, হিমালয়ের পার্বত্য অঞ্চল, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম, উত্তর পূর্ব রাজ্যসমূহ বেশি ভূমিকম্প প্রবণ। এছাড়া সিন্ধু গঙ্গা সমভূমির পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, পশ্চিমবঙ্গ, গুজরাট, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মাঝারি ভূমিকম্প হয়। যে ভূমিকম্পগুলো সাধারণত সবটাই কিন্তু বিপর্যয়ে পরিণত হয় না, দুর্যোগ হিসেবেও সেগুলো থেকে যায়। হিমালয় পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ কেন? প্রথম হচ্ছে পাতের অনুপ্রবেশ। পাত সংস্থান তত্ত্ব অনুসারে অভিসারী পাত সীমান্তে সাধারণত ভূমিকম্প হয়ে থাকে। এই যে পাত সীমান্ত বলা হচ্ছে, অভিসারী পাত সীমান্তে ভূমিকম্প হয়ে থাকে। হিমালয় পর্বত কিন্তু টেথিস মহীখাত, অর্থাৎ এখন যেখানে হিমালয় পর্বত অবস্থান করছে সেখানে আগে ছিল টেথিস মহীখাত। এই টেথিস মহীখাত বরাবর উত্তর পূর্ব দিকে সচল ভারতীয় পাত, তিব্বতীয় পাতের নিচে প্রবেশের ফলে প্রবল ঘর্ষণ এবং ভূ আলোড়ন সৃষ্টি হয়, যার প্রভাবে ওখানে ভূমিকম্প হয়ে থাকে। অস্থিতিশীল হিমালয় পার্বত্য অঞ্চল কিন্তু নবীন ভঙ্গিল পর্বত। এই নবীন ভঙ্গিল পর্বতটির গঠনের কাজ এখনও চলছে। এর গঠনের কাজ এখনও চলছে বলে হিমালয় পর্বতের শিলাস্তর অস্থিতিশীল। এর ফলে এখানে ভূমিকম্প প্রবণ অঞ্চল লক্ষ্য করা যায়, বা এখানে অস্থিতিশীল শিলাস্তর থাকার জন্য মাঝে মধ্যেই ভূমিকম্প দেখা যায়। হিমানি সম্প্রপাত, প্রাকৃতিক কারণে হিমানি সম্প্রপাত ঘটলে সেখানে ভূমিকম্প সৃষ্টি হয়। হিমালয় পার্বত্য অঞ্চলে যেহেতু উচ্চ অংশে হিমবাহ রয়েছে, সেই হিমবাহ থেকে হিমানি সম্প্রপাত হলে সেখানে সাধারণত মাঝে মধ্যেই ভূমিকম্প দেখা দেয়। মানুষের কার্যাবলী, পর্বতের ঢালে ও তরাইভূমিতে ধাপ কেটে বাগিচা চাষ, রেল, সড়ক ও বাঁধ নির্মাণ, জলাধার তৈরি, খনিজ উত্তোলন, সর্বোপরি বৃক্ষছেদন হিমালয় পার্বত্য অঞ্চলকে ভূমিকম্প প্রবণ অঞ্চল করে তুলেছে।
প্রভাব অর্থাৎ ভূমিকম্পের প্রভাবে কি হয় বা ভূমিকম্পের ফলাফল। জীবন ও সম্পত্তিহানি। ভূমিকম্পের হঠাৎ প্রবল কম্পনে গ্রাম, শহর, নগরের বাড়িঘর, রাস্তাঘাট, রেলপথ, সেতু, বাঁধ, টাওয়ার, ভূগর্ভস্থ টেলিফোন, জল ও গ্যাস পাইপলাইন নিমেষের মধ্যে ধ্বংস হয়ে যায়। জনপদে বিধ্বংসী আগুন লেগে সব কিছু ভস্মীভূত হয়, বহু মানুষ জীবজন্তু মারা যায়, প্রচুর গাছপালা নষ্ট হয়ে যায়। কৃষিক্ষেত্রের ক্ষতি। ভূমিকম্পের ফলে নদীর বাঁধ বা জলাধার এগুলো ভেঙে সাধারণত চারিদিকে জল প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি করে। আবার সমুদ্র উপকূল অঞ্চলে সুনামি বা সামুদ্রিক জলোচ্ছ্বাস দেখা দেয়, ফলে সমুদ্রের উপকূল অঞ্চলেও কিন্তু বন্যার সৃষ্টি করে। ধস ও হিমানি সম্প্রপাত। পার্বত্য অঞ্চলে এই ভূমিকম্পের ফলে কিন্তু ভূমিধস এবং হিমানি সম্প্রপাতও হয়ে থাকে। এরপর ব্যবস্থাপনা, অর্থাৎ ভূমিকম্পের আগেই বা কী ব্যবস্থাপনা বা ব্যবস্থা নিতে হবে এবং ভূমিকম্প হলে, হঠাৎ আচমকা ভূমিকম্প হলে কি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রথম হচ্ছে মাত্রা। মাত্রা বলতে অধিক মাত্রা, মাঝারি মাত্রা এবং স্বল্প মাত্রাযুক্ত যে ভূমিকম্প প্রবণ অঞ্চল, এই মাত্রাগুলো কী হিসেবে নির্ধারণ করা হয়? রিক্টার স্কেলে। রিক্টার স্কেলের মাত্রা অনুযায়ী অধিক, মাঝারি, স্বল্প ভূমিকম্প প্রবণ যে অঞ্চল সেগুলোকে চিহ্নিত করা প্রয়োজন। নির্মাণ। ভূমিকম্প প্রবণতা অনুযায়ী গৃহ নির্মাণের উপাদান নির্দিষ্ট করা প্রয়োজন। অর্থাৎ ভূমিকম্প প্রবণ অঞ্চলে কিন্তু কাঠের বাড়িঘর সবথেকে সুবিধাযুক্ত, সেই উপাদান নির্দিষ্ট করে বাড়িঘর নির্মাণ করা প্রয়োজন। বাধা। ভূমিকম্প প্রবণ অঞ্চলে বহুতল গৃহ নির্মাণ বন্ধ করা প্রয়োজন। প্রযুক্তি। প্রযুক্তিবিদ্যার সাহায্য নিয়ে গৃহ নির্মাণ করা প্রয়োজন। সতর্কতা। বাড়িঘর থেকে যখন ভূমিকম্প শুরু হয় সঙ্গে সঙ্গে কিন্তু বাড়িঘর থেকে বা কোনো গাছপালা, বড় বড় গাছপালা বা কোনো বহুতল বাড়ি, বৈদ্যুতিক তার, স্তম্ভ, হোর্ডিং এগুলি থেকে দূরে সরে নিরাপদ জায়গায় চলে যাওয়া উচিত, অর্থাৎ ফাঁকা জায়গায় বেরিয়ে যাওয়া প্রয়োজন। তাৎক্ষণিক বুদ্ধি। ঘর থেকে বেরিয়ে আসার সময় যদি খুব তাড়াতাড়ি করে ঘর থেকে বেরোতে না পারা যায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে খাট বা টেবিলের তলায় আশ্রয় নেওয়া প্রয়োজন। দেয়াল, দরজা, জানালা, কাচের আসবাবপত্র থেকে দূরে থাকা প্রয়োজন। কোনো রকম আগুন বা বিদ্যুৎ জ্বালানো এই সময় উচিত নয়। এগুলি কিন্তু তাৎক্ষণিক বুদ্ধির দ্বারা করা প্রয়োজন, কারণ ভূমিকম্প হঠাৎই আসে, ফলে আচমকা আসার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক বুদ্ধির প্রয়োজন হয়। ত্রাণ। ভূমিকম্পের পরে যে সমস্ত দুর্গত বা বিপজ্জনক অবস্থায় মানুষজন থাকে তাদেরকে ত্রাণ দেওয়া এবং তাদেরকে উদ্ধার কাজ দ্রুত করা প্রয়োজন। পরিষেবা। উদ্ধারের পর দ্রুত খাদ্য, জল ও স্বাস্থ্য পরিষেবা প্রদান প্রয়োজন। তাহলে আজকের মতো ভূমিকম্প নিয়ে আলোচনা এখানেই শেষ হলো, আমার ক্লাসও এখানে শেষ হলো। এর আগে কিন্তু বিপর্যয় ও দুর্যোগ সম্পর্কে আমি আরও কয়েকটি ক্লাস করে তোমাদের ভিডিও দিয়েছি, তোমরা অবশ্যই দেখবে আর এটিও খুব মনোযোগ দিয়ে দেখবে এবং একটু শুনবে। এর পরবর্তী ক্লাস আমি এর পর থেকে সুনামি ও অগ্ন্যুৎপাত পড়াবো। তাহলে আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।